My dear students, good morning to you all. Today we are going to start post modifier of a noun. In our previous class, we discussed especially pre-modifiers. My dear student, first you have to know what are the post modifiers of a noun. Just look at the table. আমি আগেই বলেছি যে নাউনের দুই ধরনের মডিফায়ার থাকে। একটিকে বলা হয় প্রি মডিফায়ার, যেটি বসে নাউনের পূর্বে, অর্থাৎ প্রি শব্দের অর্থ হলো পূর্বে, সেজন্যই নাউনের পূর্বে যে মডিফায়ার বসে এই দিকে তাকে বলা হয় প্রি মডিফায়ার, যেটি আমরা গতকাল আলোচনা করেছি। আর নাউনের পরে যে মডিফায়ার বসে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট শব্দের অর্থ হলো পরে। তো দেখা যাক কি কি জিনিস একটি নাউন নামক হেডওয়ার্ডের পরে বসে নাউনকে মডিফাই করে। তার মধ্যে দি ফার্স্ট ওয়ান ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, সেকেন্ড ওয়ান ইজ কল্ড অ্যাপোজিশন, নাম্বার 3 রিলেটিভ ক্লজ, নাম্বার 4 ইনফিনিটিভ ফ্রেজ, নাম্বার 5 প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, নাম্বার 6 past participle phrase. Mainly, this type of phrases acts as post modifier of a noun. How? It gives an extra information about the noun. আমি গত দিনের ক্লাসে বলেছি যে মডিফায়ার হলো সেই ওয়ার্ড বা সেই ফ্রেজ যা নাউন বা হেডওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং ওই নাউনটার অর্থকে আরো বোধগম্য করে তোলে। তো আমরা একে একে আমরা দেখতে পারি। প্রথমে আছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা একটা নাউন লিখলাম রোড। এই যে আমরা একটা নাউন লিখলাম এখানে রোড। নাও দিস রোড মিন্স অনলি রোড অ্যান্ড নাথিং মোর। এই রোড দ্বারা এখন শুধু রোড বোঝানো হয়েছে, আর অন্য কিছু নয়। কারণ এখন কোন রোড আমরা তা এখন বুঝতে পারছি না বা চিনতে পারছি না। কিন্তু আমরা যদি এরপরে কোনো একটি প্রিপোজিশনাল ফ্রেজ যোগ করি, মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। এটি ক্লিয়ার হওয়া দরকার। প্রিপোজিশনাল ফ্রেজ হলো সেই ফ্রেজ যেটি গঠনে প্রথমে থাকে প্রিপোজিশন অ্যান্ড দেন উইথ ইটস অবজেক্ট। আসলে প্রিপোজিশন জিনিসটাই এমন একটি জিনিস যার অবজেক্ট থাকা বাধ্যতামূলক। সেজন্য একটি কথাই চালু আছে যে প্রিপোজিশন উইথ ইটস অবজেক্ট। তা কি হয়? প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন। কি কি? প্রিপোজিশন প্লাস এনপি, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন, এটিকে একসাথে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশন থেকে শুরু করে তার অবজেক্ট পর্যন্ত, অর্থাৎ নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ পর্যন্ত এই অংশটিকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনাল ফ্রেজ একটি নাউনের পোস্ট মডিফায়ার হতে পারে। তো কীভাবে? একটু উদাহরণ। আমরা রোড একটি নাউন লিখেছি যেটি একটি হেডওয়ার্ড। এই রোড শব্দের পরে একটি প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে পারি। যেমন আমরা রোড টু খুলনা। এই যে আমরা রোড টু খুলনা এই যে লিখলাম, অর্থাৎ দি রোড হুইচ গোজ টু খুলনা, যে রোডটি খুলনার দিকে গেছে বা খুলনার রাস্তা। আমরা যখন প্রথমে বলেছিলাম যে রোড, তখন আমরা শুধু একটি রোড এই শব্দটি শুনলাম। কিন্তু রোড শব্দের পরে যখন আমরা যুক্ত করলাম টু খুলনা, অর্থাৎ টু থেকে শুরু করে খুলনা, এই যে নাউন আর টু প্রিপোজিশন, এটাকে বলে নাউন প্রিপোজিশনাল ফ্রেজ। এই টু খুলনা নামক প্রিপোজিশনাল ফ্রেজটি দ্বারা রোডকে চিহ্নিত করেছে বা রোড সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য, গিভস অ্যান এক্সট্রা ইনফরমেশন। অর্থাৎ কোন রাস্তাটি, হুইচ রোড, রোড টু খুলনা, খুলনা রাস্তা, অর্থাৎ রাস্তা সম্পর্কে একটি তথ্য পেলাম, সেটা হচ্ছে রাস্তাটা হলো খুলনা রাস্তা। সুতরাং
So here to Khulna, this prepositional phrase is a post modifier of the head word wrote. আমরা আরেকটি एग्जांपल লিখতে পারি। যেমন একটি নাউন আমরা লিখতে পারি যে পেন। এই পেন নামক নাউনটা আমরা এখন লিখলাম, কিন্তু এখন পেন বলতে শুধু একটি কলম বোঝাচ্ছে। কোন পেন, কি পেন, কোথাকার পেন, কার পেন, কিছুই বোঝাচ্ছে না। এখন যদি আমরা পেন শব্দের পরে একটি প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করি, তাহলে পেন সম্পর্কে একটু ধারণা বা তথ্য পাবো আমরা। যেমন on the table. Here on the table is a prepositional phrase because preposition and the table noun phrase is called objective preposition. So from on to table, this is a prepositional phrase. আর এই ফ্রেজটি যখন পেন নাউন নামক নাউনের পরে আমরা বসিয়েছি, তখন পেনটির একটি অবস্থান নির্ণয় হলো যে কোন পেনটি বা কোথাকার পেনটি। যে পেনটি টেবিলের উপর আছে ওই কলমটি, অর্থাৎ কলমটি যে টেবিলের উপর আছে এরকম একটি তথ্য আমরা পেলাম। সুতরাং এই অন দি টেবিল এই প্রিপোজিশনাল ফ্রেজটি এখন পেন নাউনের পোস্ট মডিফায়ার। I think it is clear to you. We can go the next thing, that is apposition. প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছি যে অ্যাপোজিশন নাউনের একটি পোস্ট মডিফায়ার হতে পারে। তাহলে আমাদের প্রথমে জানা দরকার অ্যাপোজিশন কি। অ্যাপোজিশন ইজ এ নাউন or noun phrase which indicates another noun, or it is an identity of another noun. অ্যাপোজিশন হলো সেই নাউন বা নাউন ফ্রেজ যা আরেকটি নাউনকে নির্দেশ করে বা সেই নাউন আরেকটা নাউনকে বোঝায়, দুটো একে অপরের একই জিনিস বোঝায় বা তার একটি পরিচয় বহন করে। মেইনলি অ্যাপোজিশন বের করার সময় আমরা যদি ব্যক্তিবাচক নাউন হয় তাহলে তাকে আমরা হু দিয়ে প্রশ্ন করব, আর যদি বস্তুবাচক নাউন হয় হেডওয়ার্ডটি, তাহলে তাকে আমরা অ্যাপোজিশন বের করার সময় হোয়াট দিয়ে কোশ্চেন করব। আমাদের উদাহরণ দিলে আশা করি পরিষ্কার হয়ে যাবে। আমরা এই উদাহরণটা মুছে দিলাম। এখন আমরা একটা অ্যাপোজিশনের উদাহরণ দেব। যেমন একটি উদাহরণ লিখলাম আমরা, মিস্টার এক্স ইজ এ পার্সন। মিস্টার এক্স একজন ব্যক্তি, আমরা শুধু এইটাই লিখলাম। তাহলে মিস্টার এক্স নামক একটি নাউন লেখার পরে আমরা শুধু তার নামটা শুনলাম, কিন্তু মিস্টার এক্স কে, তার পরিচয় কি, এটা আমরা এখন ওদের কাছে অজানা। সো আমরা যদি এখন এরপর একটি নাউন ফ্রেজ বসাই, তাহলে পরে দেখা যাবে সেটা একটি অ্যাপোজিশন হবে এবং একটি পরিচয় গ্রহণ করবে। আমরা এখানে কোশ্চেন করবো যে দুটো ব্যক্তি হু তারা, হু ইজ মিস্টার এক্স। মিস্টার এক্স ইজ দ্য, বলতে পারি, ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। The principal of our college. এই যে আমরা এখানে দি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ নামক একটি নাউন ফ্রেজ লিখলাম, এই অংশটিকে বলা হয় মিস্টার এক্স এর অ্যাপোজিশন। আসলে মিস্টার এক্স এর একটি পরিচয়, এটি একটি আইডেন্টিটি বা এটি আলাদা একটি পরিচয়। তাহলে হু ইজ মিস্টার এক্স? মিস্টার এক্স ইজ দি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। আমরা মিস্টার এক্স এর পর যদি একটা ইজ বসাই, তাহলে এখানে আমরা দেখতে পাই মিস্টার এক্স যে দি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ একই ব্যক্তি। সুতরাং এটাই হলো এর অ্যাপোজিশন। সুতরাং আমরা শুধু এখান থেকে যদি ইজটা ফাইনাইট ভার্বটা উঠাই দিই, একটি কমা দিই, তাহলে এই হু এর উত্তরটাই হলো মিস্টার এক্স এর অ্যাপোজিশন। এইভাবে মিস্টার এক্স, সরি, দি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এই নাউন ফ্রেজটি অর্থাৎ প্রিন্সিপাল এই কথাটি মিস্টার এক্স এর সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিল। মিস্টার এক্স শুধু মিস্টার এক্স নয়, তিনি আমাদের কলেজের প্রিন্সিপাল, একটা পরিচয় পেলাম। সুতরাং এই অতিরিক্ত তথ্য, as it is an extra information about Mr. X, so it is called post modifier or modifier. As it is placed after X, so it is called post modifier. আমরা আরেকটি উদাহরণ লিখতে পারি।
Most common word, email. I think, my dear friends, most of you have heard the name email. It is very common in modern technology. Email is nothing but a speedy mode of communication based on computer. অর্থাৎ ইমেল একটি কম্পিউটার ভিত্তিক যোগাযোগের একটি দ্রুত যোগাযোগের পদ্ধতির নাম। তো আমরা যখন ইমেল এই শব্দটি লিখেছি তখন আমরা শুধু একটি নাম শুনলাম ইমেল, কিন্তু ইমেল কি করা হয় এর কোনো পরিচয় পাইনি। সুতরাং এটা যেহেতু একটু বস্তু, তাহলে আমরা একটু প্রশ্ন করবো হোয়াট ইজ ইমেল। সুতরাং হোয়াট ইজ ইমেল, তাহলে উত্তর হবে ইমেল ইজ। এই ইজটা না লিখে আমরা শুধু এখানে একটি কমা দেব, তখন অপোজিশন হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ ইমেল, ইমেল ইজ, আর কি লিখতে পারি, এ স্পিডি মোড অফ communication based on computer. So, a speedy mode of communication based on computer এই যে একটি ফ্রেজ লিখলাম যে কম্পিউটার ভিত্তিক একটি দ্রুত যোগাযোগ ব্যবস্থা, এই ব্যবস্থাটাই হলো যোগাযোগ ব্যবস্থাটাই হলো ইমেল, ইমেলটি হলো যোগাযোগ ব্যবস্থা। সুতরাং ইমেলের পোস্ট মডিফায়ার হলো এখানে পোস্ট মডিফায়ার হলো এই স্পিড মোড অফ কমিউনিকেশন বেসড অন কম্পিউটার, এই পুরো অংশটি। আর এই অংশটি যেহেতু এর পরিচয় তাই এটা একটা পজিশন, সুতরাং এটি ইমেলের পোস্ট মডিফায়ার। I think it makes sense to you. এরপরে আমরা আসি রিলেটিভ ক্লজ। ফার্স্ট ইউ হ্যাভ টু know or you should have some ideas about relative clause। তোমাদের রিলেটিভ ক্লজ সম্পর্কে ধারণা থাকা উচিত। রিলেটিভ ক্লজ গঠনের একটি সিস্টেম হলো, আমরা জানি যে হু, হুইজ, দ্যাট ইত্যাদি এদেরকে রিলেটিভ ওয়ার্ড বলা হয়। তো কিন্তু যদি বাংলাটি হয় তাহলে এটা রিলেটিভ হয়, কোশ্চেন বোঝায় না। আর যদি ক দিয়ে হয় সেটাকে প্রশ্ন করা বোঝায়, তাহলে এটাকে ইন্টারভিউ বলে। যেমন হু অর্থ যখন কে বা কারা, তখন এটাকে বলে ইন্টারভিউ। আর হু মানে যখন যে বা যা, তখন তাকে বলে রিলেটিভ। সুতরাং রিলেটিভ শব্দটিও নাউনের পরে বসে, আর এই রিলেটিভ ওয়ার্ডের আগে যে নাউনটি হেড করতে বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সুতরাং রিলেটিভ ক্লজ গঠন হয় কীভাবে, রিলেটিভ ক্লজ সাধারণত হু, হুইজ, দ্যাট এটসেট্রা প্লাস এখান থেকে সাবজেক্ট বা উদ্যোগ থাকতে পারে, না থাকলে ভাগ ইত্যাদি এভাবে থাকতে পারে। তাহলে হু, হুইজ, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভাগ, অথবা হুইজ প্লাস সাবজেক্ট ভাগ ইত্যাদি এইভাবে রিলেটিভ ক্লজটি গঠন হয়। তো রিলেটিভ ক্লজও একটি নাউনের পোস্ট মডিফায়ার হতে পারে। এরকম একটি উদাহরণ আমরা আমাদেরকে দেখাবো। যেমন একটি নাউন আমরা এখানে লিখব বয়। যখন শুধু বয় লিখলাম, এটি একটি সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল নাউন, বাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, উই ডোন্ট হ্যাভ এনি আদার আইডিয়াস অ্যাবাউট বয়। এখানে বয় সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, শুধু বয়। কিন্তু বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবো এটা রিলেটিভ ক্লজ দিয়ে। যেমন আমরা লিখতে পারি হু স্টুড ফার্স্ট। প্রথমে যখন শুধু বয় লিখলাম, এটা ছিল না, তখন আমরা বুঝলাম যে বয় মানে একজন বালক। কিন্তু কোন ছেলেটি, তার পরিচয় কি বা কার সম্পর্কে বলা হচ্ছে, তখন আরেকটা তথ্য যোগ করলাম, সেটি হলো বয় হু স্টুড ফার্স্ট, যে ছেলেটি প্রথম হয়েছিল পরীক্ষায় বা প্রথম হয়েছিল সেই ছেলেটির কথা বলছি। সুতরাং ছেলেটি পরীক্ষায় প্রথম হয়েছিল এবং একটি তথ্য হু স্টুড ফার্স্ট, এই অংশটি দ্বারা যুক্ত করানো। যেহেতু হু রিলেটিভ ওয়ার্ড, হু স্টুড ফার্স্ট এইটা হলো রিলেটিভ ক্লজ। এই হু মানেই আসলে বয়, এই জন্য এই হু এর আগে যে নাউনটা নির্দেশ করে এই নাউনটাকে বলা হয় এই রিলেটিভ ওয়ার্ডের অ্যান্টিসিডেন্ট, এই প্রোনাউনটি। সুতরাং এখানে হু স্টুড ফার্স্ট এই অংশটি একটি রিলেটিভ ক্লজ, আর দিস ইজ পোস্ট মডিফায়ার অফ দি নাউন বয়। I think it's clear to you. Time is very limited. We can go to the next cases, that is infinitive case.
First you have to know what is infinitive. Infinitive, two kinds of infinitive, to infinitive. 2 plus v1 আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি। তো ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এটাকে বলা হয় ইনফিনিটিভ। সো 2 প্লাস v1 অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এই পর্যন্ত অংশটিকে বলা হয় ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ। এই ইনফিনিটিভও একটি পোস্ট মডিফায়ার হতে পারে, মেবি পোস্ট মডিফায়ার অফ এ নাউন। এবং একটি উদাহরণ আমরা লিখতে পারি, যেমন এখানে একটি উদাহরণ আছে বুক। আমরা একটি নাউন লিখলাম বুক। এখন বুক বলতে শুধু আমরা একটা বই বুঝছি, আর কিছু একটা সিঙ্গেল ওয়ার্ড লিখলাম, আর কোনো ধারণা নেই আমাদের। উই হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট বুক, বাট ইফ উই অ্যাড সামথিং আফটার বুক উই উইল হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট বুক। যেমন টু show you, book to show you. Here 2 plus show, this is called v1 verb present form 2. So 2 plus v1 আর শেষ পর্যন্ত এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। সো টু শো ইউ, এই ইনফিনিটিভ ফ্রেজটি যখন বুক শব্দের পরে বসালাম তখন বুক নামটি সম্পর্কে আরেকটি তথ্য আমরা পেলাম, বা দিস ইনফিনিটিভ ফ্রেজ গিভস অ্যান এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট বুক। দ্যাট ইজ বই, তোমাকে দেওয়ার মতো কোনো বই, তোমাকে দেওয়ার মতো কোনো বই। আমি শুধু বই বুঝছিলাম, কিন্তু কোন বই কথা বলাচ্ছে? পড়ার বই না, রেখে দেওয়ার বই না, বিক্রি করার মতো বই না, তোমাকে দেখানোর মতো কোনো বই আমার কাছে নেই। সুতরাং এই অংশটি দ্বারা আরেকটি তথ্য পেলাম যে বই সম্পর্কে। তো এখানে একটি কথা বলে রাখি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে যখন ইনফিনিটিভ ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে বসাতে বলবে তোমাদেরকে, তখন তোমার একটি সহজ পদ্ধতি হলো তোমরা কিসের মতো, এই দিয়ে একটি প্রশ্ন পাবা, কিসের মতো। যেমন কিসের মতো বই? তোমাকে দেখানোর মতো বই। আরও যেমন উদাহরণ আমরা বলতে পারি যে অথবা কিরূপ, কিসের, কিসের মতো বা কিসের, এটা দিয়ে প্রশ্ন করতে পারি। কিসের বই? দেখানোর মতো বই। যেমন বলতে পারি প্লিজ সিট অন দি চেয়ার, চেয়ারে বসো। এটাকে বলি কোন চেয়ার? চেয়ার টু সিট অন, বসার মতো চেয়ার বা বসার চেয়ার, এরকম। তো যাই হোক, এটা অনেক বিস্তারিত বিষয়ে আমরা পরবর্তী হতে আলোচনা করবো, এটা আরও বের করার সহজ নিয়ম আছে। এরপরে আমরা যেতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মোস্ট কমন। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, আসলে পার্টিসিপল তিন প্রকারের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো আমরা ডিটেলস আলোচনায় যাচ্ছি না, আমরা শুধু বলছি প্রেজেন্ট পার্টিসিপল, যেটা গঠন হলো চেনার উপায় হলো v1 প্লাস ing, যেটা আমরা কন্টিনিউয়াস টেন্স করার সময় করি। কিন্তু মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্সের যে আইএনজি ফর্ম গঠন করে ওটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়, কারণ ওটা ফাইনাল হিসেবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল শুধু আইনযুক্ত ভার্ব, যেটি অনেক কিছু হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তো আমাদের এখানে কাজ হলো প্রেজেন্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আসলে মূলত নাউনের মডিফায়ার গুলো সবগুলোই সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, পোস্ট মডিফায়ার হোক আর প্রি মডিফায়ার হোক, কারণ নাউনের মূল মডিফায়ার নাম হলো অ্যাডজেক্টিভ পার্সন হিসেবে। তো আমরা এখন দেখতে পারি যে আইনযুক্ত ভার্ব কিভাবে বসে। তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলেছি, এটাই একটি খুব গুরুত্বপূর্ণ ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ফ্রেজ অ্যান্ড সিঙ্গেল ওয়ার্ডের পার্থক্য জানতে হবে শিক্ষার্থী তোমাদেরকে। একটি সিঙ্গেল ওয়ার্ড মানে একটা ওয়ার্ড শুধু, কিন্তু ফ্রেজ মানে এই গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটি ওয়ার্ড মিলে একটি যদি কোনো পার্টিসিপের কাজ করে বা একটি অংশের কাজ করে, একটি ইউনিটের কাজ করে, তাকে বলা হয় ফ্রেজ। তো সিঙ্গেল ওয়ার্ড হবে না সেটা। তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ আইনযুক্ত ভার্বের সাথে আরও অন্য কিছু অংশ থাকবে, তার অবজেক্ট থাকতে পারে, তারপর আরও প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ব যুক্ত থাকতে পারে ইত্যাদি। তো আমরা এরকম একটু উদাহরণ লিখতে পারি, যেমন আমরা লিখলাম পিপল, POPL, পিপল, মানুষ। এখন কোন মানুষ আমরা কিছু জানছি না, কিন্তু যখনই আমরা যোগ করবো লিভিং ইন টাউন, লিভিং ইন টাউন, টাউনে বসবাসকারী ব্যক্তি বা টাউনে বসবাসরত মানুষ। আগে যখন বললাম পিপুল, পিপুল তো মানুষ, পৃথিবীর সব মানুষ আমরা জানি, কিন্তু যখনই পিপুল বা লিভিং অন ইন টাউন, তখন নির্দিষ্ট হয়ে গেল যে কোন মানুষ বা কার কথা বলা হচ্ছে, আলাদা একটা তথ্য দেওয়া হলো। শহরে বসবাসকারী নয়, গ্রামে বসবাসকারী নয়, অন্য জায়গা নয়, শহরে বসবাসকারী মানুষ।
সুতরাং এই যে লিভিং একটি আইনযুক্ত ভার্ব এবং এরপরে আরো প্রিপোজিশন ফ্রেজ একটি আছে। সুতরাং এই আইনযুক্ত থেকে শুরু করে প্রিপোজিশন ফ্রেজ এই পুরো অংশটিকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই অংশটি এখন পিপল নাউনের পরে বসে এই নাউন সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য প্রদান করলো বা একটা আলাদা আইডিয়া দিল, সেটি হলো যে শুধু কোন মানুষ শহরে বসবাস করে। So this is called a present participle phrase and it is now a post modifier of the noun people. Last one. শেষের উদাহরণটি হচ্ছে past participle phrase. আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী যে past participle phrase একইভাবে আমরা জানি যে ভার্বের past participle ফর্ম, যেটা আমরা do, did, done, go and gone, ভার্বের 3 নম্বর ফর্ম। এই যে V3 ভার্বের 3 নম্বর ফর্ম, এটাকে বলা হয় past participle। আর ফ্রেজ মানে এরপরে আর কিছু থাকবে, সুতরাং past participle প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্বিয়াল ইত্যাদি মিলে একে বলা হয় past participle ফ্রেজ। এই past participle ফ্রেজও একটি ভার্বের নাউনের পোস্ট মডিফায়ার হতে পারে। এরকম একটি উদাহরণ আমরা দেব। আবার একটি বই উদাহরণ লিখব, বুক। আমরা বই বলতে এখন শুধু বই, কোন বই, কিসের বই, কার লেখা বই কিছু বুঝছি না। যখন আমরা যোগ করব রিটেন বাই নজরুল, এই যে আমরা লিখলাম রিটেন বাই নজরুল, নজরুলের লেখা বই, নজরুলের লেখা বই বা যে বইটি লেখা হয়েছে নজরুলের মাধ্যমে, নজরুলের দ্বারা লেখা বই। সুতরাং যখন প্রথম আমরা বই লিখলাম তখন একটা বই, কিন্তু যখন রিটেন বাই নজরুলের যে পাস্ট পার্টিসিপল আর এরপর আরো একটু অংশ আছে ফ্রেজ, সুতরাং এটা মিলে হয় পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটি দেওয়ার পরই আমরা একটু তথ্য পেলাম বই সম্পর্কে, দ্যাট ইজ যে বইটি কার লেখা এটা আমরা জানতে পারলাম। সুতরাং নজরুলের লেখা বইটি, এই যে বই সম্পর্কে রিটেন বাই নজরুল এই অংশটি দ্বারা একটি বই সম্পর্কে তথ্য পেলাম। সো দিস ইজ কল্ড এ পাস্ট পার্টিসিপল ফ্রেজ and now this is a post modifier of the noun book. হয় যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই এতক্ষণ কিছু ধারণা পেলাম। আশা করি যে নাউনের দুটি অংশ থাকে মডিফায়ার হিসেবে, একটি প্রি মডিফায়ার যে আগে বসে, প্রি মডিফায়ার কি বসতে পারে গতকাল আলোচনা করেছি ডিটারমিনার। ডিটারমিনার আবার কয়েকটা হতে পারে, যেমন আর্টিকেল, পসেসিভ, ইনডেফিনাইট, এরপর কিছু ফ্রেজ, ডেমনস্ট্রেটিভ ইত্যাদি। আর পোস্ট মডিফায়ার রূপে আমরা দেখালাম আজকে, এগুলো বসতে পারে। এইভাবে একটি নাউন ফ্রেজ গঠিত হয়। আসলে নাউনের মডিফায়ার যুক্ত হয়ে একটি নাউন ফ্রেজ গঠিত হয়, আর সেটা একসাথে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দূরেও থাকতে পারে, বা শুধু পোস্ট মডিফায়ার অথবা শুধু প্রি মডিফায়ার অথবা এর যে কোনো একটি। যাই হোক, নাউন ফ্রেজের মূল শর্ত হলো মডিফায়ার প্লাস নাউন, এটা মিলে হয় নাউন ফ্রেজ। সে মডিফায়ারটা আগেও থাকতে পারে, আবার নাউন প্লাস পরে মডিফায়ার থাকতে পারে। এই তো যাই হোক, my dear students, in the next class we will discuss about the use of modifiers that is set in your question paper, especially in SSC level. SSC পরীক্ষার কোশ্চেন পত্রে যেভাবে মডিফায়ার সলভ করতে হয় এইটা নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং the class.